প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। আজকে ক্লাসে আমরা আলোচনা করব কানেক্টরস। এই টপিকটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আমাদের এইচএসসি তে, এবং আমাদের অনেকেরই অনেক সমস্যা থাকে, অনেক কনফিউশন থাকে টপিকটা নিয়ে। সো আমরা অনেক সময় আন্তাজি আনসার করার চেষ্টা করি আসলে, এবং পেছনে কোনো ব্যাখ্যা বা কারণ না জেনে আমরা অ্যান্সার করি। আজকে চেষ্টা করব আমরা পুরো টপিকটা ভালোভাবে বুঝে বুঝে অ্যান্সার করার জন্য, এবং যাতে আমাদের টপিকে নিয়ে আর কোনো প্রবলেমস না থাকে ইনশাল্লাহ। সো তোমাদেরকে বলে রাখি, প্রথমে আমাদের জানতে হবে কানেক্টরস বিষয়টা কি। ওকে, সো আসো দেখি কানেক্টরস কি। কানেক্ট শব্দের অর্থ হচ্ছে সংযোগ করা। কানেক্ট অর্থ হচ্ছে সংযোগ করা, ঠিক আছে। কানেক্ট শব্দের অর্থ হচ্ছে সংযোগ করা। আর কানেক্টরস কানেক্টরস শব্দের অর্থ সংযোগকারী, অর্থাৎ কানেক্ট অর্থ সংযোগ করা বা যুক্ত করা, আর কানেক্টরস মানে হচ্ছে সংযোগকারী বা যুক্তকারী। সাধারণত দুটি ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ অথবা সেন্টেন্সকে বা আইডিয়াকে কানেক্ট করা হয়, ঠিক আছে। অর্থাৎ আমরা এখানে দুটি ওয়ার্ডকে কানেক্ট করব, অথবা দুটি ফ্রেজকে, অথবা দুটি ক্লজকে, অথবা দুটি আইডিয়াকে আমরা এখানে কানেক্ট করব। যেমন দেখো, ফেসবুক ইজ এ সোশ্যাল মিডিয়াম। ফেসবুক হচ্ছে একটা সামাজিক মাধ্যম, ঠিক আছে। খেয়াল করে দেখো, বাক্যটা এখানে শেষ হয় নাই, এরপরে আবার দেওয়া আছে ইজ ভেরি পপুলার, এখানে দেওয়া আছে আমাদের ফুল স্টপ। তার মানে হচ্ছে এটা পুরোটা হচ্ছে একটা সেন্টেন্স, এটা পুরোটা হচ্ছে একটা সেন্টেন্স, এটা পুরোটা। ওকে, সো এই একটা সেন্টেন্সের ভিতরে এখানে দুইটা ক্লজ আছে। একটা হচ্ছে ফেসবুক ইজ এ সোশ্যাল মিডিয়াম, আরেকটা হচ্ছে ইজ ভেরি পপুলার। এটা কেন ক্লজ? যেহেতু এখানে একটা ভার্ব আছে, সো ভার্ব থাকলে এটা একটা ক্লজ হবে। আবার এখানে একটা ভার্ব আছে, সো এটা একটা ক্লজ। এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, সো এটা একটা ক্লজ, এখানে এটা একটা ক্লজ। এখন এই যে দুটি ক্লজ, আমরা জানি যে ক্লজের সামনে আমরা এখানে কনজাংশন পাচ্ছি, সো এটা হবে একটা সাবঅর্ডিনেট ক্লজ। সো এখানে একটা আমরা কনজাংশন ব্যবহার করব। এখন কোন কনজাংশনটা ব্যবহার করব একটু ভালো করে দেখো। ফেসবুক ইজ এ সোশ্যাল মিডিয়াম, ফেসবুক হচ্ছে একটা সামাজিক মাধ্যম। ইজ ভেরি পপুলার, কোন জিনিসটা পপুলার? এই যে ফেসবুকটা পপুলার, তাহলে আমরা এই ফেসবুকের ক্ষেত্রে আমরা এখানে ইউজ করব হুইচ ইজ ভেরি পপুলার। যেহেতু এই সোশ্যাল মিডিয়াম এটা একটা কি, এটা হচ্ছে একটা নাউন, আর নাউনটা হচ্ছে একটা বস্তুবাচক, থিংস, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে হুইচ অথবা দ্যাটও কিন্তু অ্যান্সার করতে পারবো। সো দ্যাট ইজ ভেরি পপুলার অথবা হুইচ ইজ ভেরি পপুলার। এরপর দেখো, ইট প্রোভাইডস ইট প্রোভাইডস the users with various information, all do not use it for positive purpose. খেয়াল করে দেখো, এখানে বি নাম্বার থেকে শুরু করে, এই যে বি নাম্বারটা, এখান থেকে শুরু করে কিন্তু একটা সেন্টেন্স শুরু হয়েছে। সো ইট প্রোভাইডস দ্য ইউজার্স উইথ ভেরিয়াস ইনফরমেশন, এখানটা কমা দেওয়া আছে। সো খেয়াল করে দেখো যে এই যে একটা সেন্টেন্স, এর অর্থটা হচ্ছে এটা যদিও আমাদেরকে বিভিন্ন রকমের তথ্য দেয়, অল ডু নট ইউজ ইট ফর পজিটিভ পারপাস, সবাই এটাকে ভালো উদ্দেশ্যে ব্যবহার করে না। এক্ষেত্রে এটা একটা কন্ট্রাস্ট বোঝাচ্ছে, দুটি ক্লজ এখানে যুক্ত হয়েছে, দুটি ক্লজ এখানে বিপরীতমুখী দুটি ক্লজ বসছে, দুই বিপরীতমুখী দুটি কন্ট্রাস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে এই সকল ক্ষেত্রে আমরা অ্যান্সার করব বাট, অলদো, ইভেন দো, হাউএভার, এই শব্দগুলো, ঠিক আছে। সো যেহেতু আমরা এখানে বাক্যের শুরুতে দেওয়া আছে, শুরুতে থাকলে আমরা নরমালি অ্যান্সার করব দো, তাহলে এখানে অ্যান্সারটা হবে দো। তাহলে কি হচ্ছে দেখো, যদিও ইট প্রোভাইডস দ্য ইউজার্স উইথ ভেরিয়াস ইনফরমেশন, যদিও এটা আমাদেরকে অনেক তথ্য দেয়, অল ডু নট ইউজ ইট ফর পজিটিভ পারপাস, সবাই এটাকে ভালো উদ্দেশ্যে বা ভালো পারপাসে ব্যবহার করে না, ঠিক আছে। সো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। সো আমরা এখানে কনজাংশন কানেক্টরস এর জায়গার মধ্যে আমরা কি কি ব্যবহার করছি দেখো, আমরা কিন্তু কনজাংশন ব্যবহার করছি, ঠিক আছে, কনজাংশন ব্যবহার করছি। সো শুধু যে কনজাংশন ব্যবহার করব তা কিন্তু না, আমরা কিন্তু এখানে আরো যা ব্যবহার করব সেটা হচ্ছে আমরা প্রিপোজিশন হয়তো ব্যবহার করব, আমরা এখানে হয়তো কনজাংশন ব্যবহার করব, অথবা আমরা এখানে অ্যাডভার্ব ব্যবহার করব। বেসিক্যালি সবাইকে বলে রাখি, কানেক্টরস বলতে বেসিক্যালি আসলে অ্যাডভার্বকে বোঝানো হয়, অ্যাডভার্ব গুলোকে কানেক্টরস বলতে বোঝানো হয়। তবে আমরা বলে রাখি কনজাংশন এবং প্রিপোজিশনস এগুলো সেন্টেন্সে কানেক্টরস হিসেবে ব্যবহার হয়।
সো এই হচ্ছে বিষয়। এখন আমরা জানি নিশ্চয়ই যে কোথায় অ্যাডভার্ব বসে, কোথায় কনজাংশন বসে, এটা আমরা জানি। আমরা যেহেতু কমপ্লিটিং সেন্টেন্স বা ইউজ অফ কনজাংশনের মধ্যে আমরা কনজাংশনস এর ব্যবহারগুলো পড়ছিলাম, তাই আমরা সেখানে এখন আর এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব না। আমরা এখানে মূলত অ্যাডভার্বস নিয়ে আলোচনা করব। সাধারণত আমরা যদি দেখি যে অ্যাডভার্ব কোথায় বসে, ধরো এটা হচ্ছে একটা সেন্টেন্স, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? সো কোথায় কোথায় অ্যাডভার্ব বসে? অ্যাডভার্ব বসে মূলত হচ্ছে, খেয়াল করো, ঠিক এই জায়গাটাই, বাক্যের শুরুতেই এখানে অ্যাডভার্ব বসে। এরপর ভার্বের শুরুতে এখানে অ্যাডভার্ব বসে। ভার্বের পর এই জায়গাটাতে অ্যাডভার্ব বসে এবং বাক্যের শেষ অবজেক্টের পরে এই জায়গাটাতেও অ্যাডভার্ব বসে। সো মেইনলি এই চারটা জায়গায় কিন্তু অ্যাডভার্বস গুলো ব্যবহার হয়, কিন্তু আমরা কানেক্টরসে যে অ্যাডভার্বস গুলো পাবো সেগুলো হবে মেইনলি মূলত হচ্ছে সাবজেক্টের শুরুতে যেটা আছে এই জায়গাটায় বসবে, ঠিক আছে? সো আমরা এখন চেষ্টা করব যে যে কানেক্টরস গুলো ব্যবহার হয় সেই কানেক্টরস গুলোর ব্যবহারটা ভালো করে দেখতে আমরা, ঠিক আছে? সো নেক্সট স্লাইডে চলে যাবো আমরা। নেক্সট স্লাইডে আমরা বিভিন্ন রকমের কানেক্টরস এর ব্যবহারগুলো আমরা দেখবো। সো প্রথম স্লাইডে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট গুলো কি কি ব্যবহার হয় কানেক্টরস এর মধ্যে, ঠিক আছে? কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট আমরা বুঝি যে বিপরীত বোঝায়। এখন সমস্যা হচ্ছে আমরা কন্ট্রাস্ট বলতে নরমালি বাট বা বাটকে নরমালি বুঝি, ঠিক আছে, বা দো অলদো কে বুঝি, কিন্তু দো অলদো বাট ছাড়াও কিন্তু আরো বেশ কিছু কন্ট্রাস্ট আছে এবং বিভিন্ন রকমের কন্ট্রাস্ট আছে। সো আমরা এই ব্যাপারগুলোকে একটু ভালো করে দেখি আগে যে কি কি রকমের কন্ট্রাস্ট হয়, কখন কোনটা ব্যবহার করি আমরা, ঠিক আছে? প্রথমে আসো বাট। বাট, সো বাটের কাজটা কি? বাটের কাজ হচ্ছে সেম সেন্টেন্সে দুটি বিপরীত ধারণা যুক্ত করতে। অর্থাৎ সেম সেন্টেন্স বলতে বোঝাচ্ছে এখানে একটি সেন্টেন্স, সেন্টেন্স থাকবে একটি, এই একটি সেন্টেন্সের মধ্যে দুটি ক্লজকে নরমালি যুক্ত করতে, দুটি ক্লজকে বা দুটি বিপরীত ধারণাকে, ধারণা বলতে এখানে আমরা ক্লজকে বোঝাচ্ছি। সো একই সেন্টেন্সে, সেন্টেন্স হচ্ছে একটা সেন্টেন্সে দুটি যদি ক্লজ থাকে সেক্ষেত্রে আমরা বাট ব্যবহার করব। যেমন হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। খেয়াল করে দেখো এখানে একটা কমা দেওয়া আছে, রাইট? সো কমা, তার মানে এটা পুরোটা হচ্ছে একটা সেন্টেন্স, এটা পুরোটা হচ্ছে একটা সেন্টেন্স, ওকে? সো আমরা যখন দেখবো যে একই সেন্টেন্সে বিপরীতমুখী দুটি, ফর এক্সাম্পল হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, এরকম যদি থাকে যে জেনারেল একটা কন্ট্রাস্ট, সেক্ষেত্রে আমরা বাট ব্যবহার করব খুবই সিম্পলি। সেম সেন্টেন্স যদি এরকম হয় যে দুটি আলাদা সেন্টেন্স, দুটি আলাদা সেন্টেন্সের মধ্যে কন্ট্রাস্ট, এখানে তো একটা সেন্টেন্স, যদি আলাদা সেন্টেন্স হয়, আলাদা মানে কিরকম দেখো, হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল, এরপর ফুল স্টপ দেওয়া আছে কিন্তু, হি ফেইলড, হি এরপর কি দেওয়া আছে, হি ফেইলড, হি ওয়ার্কড হার্ড, এরপর হি ফেইলড লেখা আছে। সো এখানে কিন্তু ফুল স্টপ দেওয়া আছে, দ্যাট মিন্স এই বাক্যটা অলমোস্ট শেষ। তাহলে এখানে আরেকটা বাক্য, সো এই দুটি বাক্যের মধ্যে আমরা যখন কন্ট্রাস্ট দেখব তখন এই বাক্যটার শেষে আমরা এখানে হাউএভার লিখব, ওকে? সো আমরা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি। মাথায় রাখবা, আবারও বলছি, যদি একই সেন্টেন্সের মধ্যে আমরা কন্ট্রাস্ট দেখে আমরা বাট ইউজ করব, আর যদি আমরা দেখি যে একটা সেন্টেন্সের পর আরেকটা সেন্টেন্সের মধ্যে কন্ট্রাস্ট দেখা যাচ্ছে এবং শুরুতে গ্যাপ আছে, সেক্ষেত্রে আমরা হাউএভার ব্যবহার করব, ঠিক আছে? অর্থাৎ দুটি আলাদা সেন্টেন্সের মধ্যে কন্ট্রাস্ট বোঝাতে হাউএভার বসবে। এবার হচ্ছে অলদো। অলদো কখন বসবে? অলদো বলতে এখানে অলদো হতে পারে বা দো হতে পারে, একই অর্থ, কোনো সমস্যা নাই। সেন্টেন্সের শুরুতে দুটি ক্লজের কন্ট্রাস্ট বোঝাতে। আবারও বলছি, এখানে কিন্তু সেন্টেন্স একটা কিন্তু ক্লজ হবে দুইটা এবং শুরুতে যদি গ্যাপ থাকে, খেয়াল করে দেখো এই যে এই বাক্যটা দেখো যে এখানে পুরোটা হচ্ছে একটা সেন্টেন্স, হি ওয়াজ পুয়ার, হি ওয়াজ পুয়ার, হি ওয়াজ অনেস্ট, ঠিক আছে? হি ওয়াজ পুয়ার, হি ওয়াজ অনেস্ট। তাহলে যদি আমরা এখানে মাঝখানে গ্যাপ রাখতাম, আমরা এখানে বাট ইউজ করতে পারতাম, ঠিক আছে? যেহেতু গ্যাপটা আমাদের কোথায়, শুরুতে, তাই আমরা এখানে বাট ইউজ না করে ইউজ করবো দো অথবা অলদো। দো হি ওয়াজ পুয়ার, হি ওয়াজ অনেস্ট। আমরা সবাই জানি দো অর্থ হচ্ছে যদিও, ঠিক আছে? বাট মানে হচ্ছে কিন্তু, ঠিক আছে? হাউএভার মানে হচ্ছে যাই হোক, যাই হোক, তবে মাথায় রাখবে এটা দ্বারা কিন্তু বুঝায় কিন্তু, ঠিক আছে? যাই হোক বা কিন্তু, এরকম একটা অর্থ প্রকাশ করে। তাহলে আশা করছি এই তিনটা কন্ট্রাস্ট আমরা খুব ভালোভাবে বুঝেছি। এখন এরপর গুলো দেখো, হোয়াইল। হোয়াইলটা কখন ব্যবহার হবে?
এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা অনেক অনেক বেশি আসে। ঠিক আছে, যখন আমরা দেখবো যে একই সময়ে দুইটা ঘটনা ঘটছে, একই সময়ে দুইটা কাজ হচ্ছে, তখন ভিন্ন ভিন্ন যখন কাজ হবে, ওই ভিন্ন ভিন্ন কাজ এটা বোঝাতে আমরা হোয়াইল ব্যবহার করব। একই সময়ে যখন দুটি কাজ হয় তখন, অথবা তুলনা বোঝাতে, তুলনামূলক কন্ট্রাস্ট বোঝাতে, তুলনামূলক কন্ট্রাস্ট বোঝাতে আমরা হোয়াইল ব্যবহার করব। যেমন দেখো, সাম স্টুডেন্টস আর হার্ড ওয়ার্কিং, কিছু স্টুডেন্ট আছে যারা কঠোর পরিশ্রমী, কঠোর পরিশ্রমী। আদার্স আর কেয়ারলেস, অন্যরা হচ্ছে কেয়ারলেস। ঠিক আছে, তাহলে এখানে দুটো জিনিসের মধ্যে আমরা তুলনা বোঝাচ্ছি। ঠিক আছে, সাম স্টুডেন্টস আর হার্ড ওয়ার্কিং, কিছু স্টুডেন্ট হার্ড ওয়ার্কিং, আর বাকিরা হচ্ছে কি কেয়ারলেস। হোয়াইল মানে অন্যদিকে, অন্যরা হোয়াইল। সো এখানে আমরা হোয়াইল ব্যবহার করব তুলনা বোঝালে, অর্থাৎ একই সময়ে যদি দুটি ঘটনা ঘটে অথবা তুলনামূলক কন্ট্রাস্ট বোঝালে সেক্ষেত্রে আমরা হোয়াইল শব্দটাকে ব্যবহার করব। অন দ্য আদার হ্যান্ড, ওকে, অন দ্য আদার হ্যান্ড দ্বারা বোঝায় দুটি বিষয়ের দুটি ভিন্ন দিক, দুটি বিষয়ের দুটি ভিন্ন দিক তুলে ধরা হয় অন দ্য আদার হ্যান্ডের মাধ্যমে। যেমন দেখো, সিটি লাইফ অফার্স মেনি অপরচুনিটিস, শহরের জীবন আমাদেরকে অনেকগুলো সুযোগ সুবিধা অফার করে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে ভিলেজ লাইফ ইজ পিসফুল, ভিলেজ লাইফ হচ্ছে খুবই শান্তিপূর্ণ। তাহলে এখানে আমরা দেখো সিটি লাইফ আর হচ্ছে ভিলেজ লাইফ, দুটো কিন্তু ভিন্ন জিনিস, রাইট? দুটি ভিন্ন জিনিসের ভিন্ন দিক এখানে তুলে ধরা হয়েছে, সে কারণে এখানে অন দ্য আদার হ্যান্ড বসছে। ওকে, এরপর দেখো অন দ্য কন্ট্রারি অথবা রেদার। ঠিক আছে, এর অর্থ হচ্ছে বরং। এটা আমরা কখন ব্যবহার করি? যখন আগের বক্তব্যকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে আমরা ভুল প্রমাণ করার জন্য আমরা বরং শব্দটা ব্যবহার করি। আগের বক্তব্য আমরা যেটা বলেছিলাম সেটাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে নতুন একটা বক্তব্য আমরা দিতে চাই তখন। যেমন দেখো, হি ইজ নট উইক, সে কিন্তু উইক না, বরং হি ইজ দ্য স্ট্রংগেস্ট বয়, অর্থাৎ রেদার হি ইজ দ্য স্ট্রংগেস্ট বয়, অথবা অন দ্য কন্ট্রারি হি ইজ দ্য স্ট্রংগেস্ট বয়। তাহলে আমরা এখানে রেদার ইউজ করব। সো আশা করছি এই যে ভিন্ন ভিন্ন রকমের যে কন্ট্রাস্ট গুলো আছে এটা তোমরা সবাই বুঝতে পেরেছো, এবং এখানেই আমাদের সবচেয়ে বেশি সমস্যাটা হয়, আমরা আসলে বুঝতে পারি না কখন আমরা বাট ইউজ করব, কখন আমরা হাউএভার ইউজ করব, কখন আমরা অলদো ইউজ করব, কখন হোয়াইল ইউজ করব। সো এই যে ব্যাপারগুলো আছে এগুলি সবগুলাই হচ্ছে কন্ট্রাস্ট, এবং এই যে ভিন্ন ভিন্ন সময়ে আমরা ভিন্ন ভিন্ন যে কন্ট্রাস্ট গুলো আছে এই কন্ট্রাস্ট গুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের ইনশাল্লাহ কানেক্টরস কঠিন মনে হবে না ইনশাল্লাহ। ওকে, নেক্সট স্লাইডে চলে যাবো। নেক্সট স্লাইডে আমরা পড়বো এবার এক্সাম্পলিফিকেশন। এক্সাম্পলিফিকেশন আমরা কখন ব্যবহার করি? যখন আমরা কোনো একটা এক্সাম্পল দিতে যাই কোনো কিছুর, তখন আমরা এই এক্সাম্পলিফিকেশন গুলো ব্যবহার করি। এখানে দুই ধরনের এক্সাম্পলিফিকেশন আছে, একটা হচ্ছে ফর এক্সাম্পল অথবা ফর ইনস্ট্যান্স, আর একটা হচ্ছে সাচ এস। প্রশ্ন হচ্ছে কখন আমরা ফর এক্সাম্পল ইউজ করব, কখন আমরা সাচ এস ইউজ করব। প্রথমে বলে রাখি, ফর এক্সাম্পল এবং ফর ইনস্ট্যান্স দুটো কিন্তু আসলে একই জিনিস, তো তোমাদের টেনশন করার দরকার নাই, তোমরা যে কোনো সময় দুটোটা ইউজ করতে পারো, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, আর সাচ এসটা একটু ভিন্ন জিনিস। সো সাচ এস ব্যবহার হয় কখন? যখন আমরা এদের পর যখন আমরা নাউন ব্যবহার করতে চাই, নাউন, এদের পর নাউন বা নাউন ফ্রেজ ব্যবহার হবে সাজেসের পর, সাজেসের পর নাউন বা নাউন ফ্রেজ ব্যবহার হবে। আমরা একটা লিস্ট বলবো, রাইট? এরকম, যেমন দেখো, উই স্টাডি সাবজেক্টস such as ইংলিশ, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। সো সাজেসের পরে, সাজেসের পরে আমরা এখানে কিছু নাউন ব্যবহার করছি অ্যাজ এ লিস্ট আকারে। ওকে, কিন্তু যদি আমরা ফর এক্সাম্পল বা ফর ইনস্ট্যান্স ব্যবহার করতে যাই তাহলে মাথায় রাখতে হবে এদের পর একটা সেন্টেন্স হবে, আমাদেরকে ফর এক্সাম্পল পর একটা সেন্টেন্স লিখতে হবে। ঠিক আছে, যেমন মেনি স্টুডেন্টস ওয়েস্ট টাইম, মেনি স্টুডেন্টস ওয়েস্ট টাইম। ফর এক্সাম্পল, যেমন দে স্পেন্ড আওয়ার্স অন সোশ্যাল মিডিয়া। তাহলে আমরা এখানে কি করলাম দেখো, আমরা এখানে ফর এক্সাম্পলের পরে আমরা একটা সেন্টেন্স লিখেছি, দে স্পেন্ড আওয়ার্স অন সোশ্যাল মিডিয়া। সো দে হচ্ছে সাবজেক্ট, স্পেন্ড হচ্ছে ভার্ব। সো মূল কথাটা হচ্ছে ফর এক্সাম্পল বা ফর ইনস্ট্যান্স এদের উপর আমাদেরকে সেন্টেন্স লিখতে হবে, আর সাচ এর পরে আমরা নাউন বা নাউন ফ্রেজ লিখবো। ওকে, দেন আমরা চলে যাবো আমাদের পরবর্তী স্লাইডে, আর সেটা হচ্ছে রেজাল্ট নিয়ে। এখানেও বেশ কিছু কনফিউশন আছে যেটা আমরা পরীক্ষা খুব বেশি পেয়ে থাকি, সেটা একটু ক্লিয়ার করার চেষ্টা করি আগে আমরা। সো রেজাল্ট বোঝানোর জন্য আমরা সো ব্যবহার করি, দেয়ারফর অথবা দাস ব্যবহার করি, কনসিকুয়েন্টলি ব্যবহার করি, অ্যাজ এ রেজাল্ট ব্যবহার করি। ঠিক আছে, আমরা প্রায় সময় আসলে আমরা বুঝি যে এটা রেজাল্ট হবে, কিন্তু আমরা দেখি যে আমরা আনসার দিচ্ছি সো, কিন্তু আনসার দেওয়া আছে আসলে কনসিকুয়েন্টলি অথবা অ্যাজ এ রেজাল্ট। কেন হবে? ঠিক আছে, সো একটু বোঝার চেষ্টা করি ভালোভাবে। দেখো সবাই, সো বসবো কখন?
সো বসবে দুটি ক্লজকে যুক্ত করে। যখন দুটি ক্লজকে আমরা যুক্ত করব, ঠিক আছে, ফলাফল প্রকাশ পাবে। দুটি মানে একটা সেন্টেন্সের মধ্যে আমরা রেজাল্টটা পেয়ে যাব দুটি ক্লজের মাধ্যমে। সেন্টেন্স কিন্তু একটাই থাকবে, সো ক্লজ হবে এখানে দুইটা। ঠিক আছে, যেমন দেখো, হি স্টাডিড হার্ড, হি স্টাডিড হার্ড সো হি পাসড দ্য এক্সাম। খেয়াল করে দেখো, সে পড়াশোনা করেছিল কঠোরভাবে, সো হি পাসড দ্য এক্সাম, সে এক্সামে পাস করেছে। এখানে বাক্য কিন্তু একটা, সো এখানে কমা আছে, সো এখানে ফুল স্টপ নাই। সো সেন্টেন্স হচ্ছে এখানে পুরোটা একটা সেন্টেন্স। সো একটা সেন্টেন্সের মধ্যে আমরা এখানে কাজ খুঁজে পেয়েছি, সে যে কাজটা করেছে সেটা, এবং এখানে আমরা রেজাল্ট বা ফলাফল পেয়েছি। সো একই সেন্টেন্সে যখন আমরা কাজ এবং ফলাফল পেয়ে যাব, তখন সেক্ষেত্রে আমরা সো ব্যবহার করব, যদি সেন্টেন্সটা একটা সেন্টেন্স হয়। ঠিক আছে, কিন্তু যদি সেন্টেন্সটা একটা সেন্টেন্স না হয়ে একাধিক সেন্টেন্স হয়, অর্থাৎ একটা সেন্টেন্সে প্রথমে বলা হবে কাজ, পরের সেন্টেন্সে গিয়ে বলা হবে তার রেজাল্ট বা ফলাফলটা কি। ঠিক আছে, অর্থাৎ যদি ফুল স্টপ থাকে, যেমন দেখো, হি স্টাডিড হার্ড, খেয়াল করে দেখো, হি স্টাডিড হার্ড, সে কঠোর পড়াশোনা করেছিল, কঠোর পড়াশোনা করার পর আমরা এখানে ফুল স্টপ দেখতে পাচ্ছি। দেয়ারফর হি পাসড দ্য এক্সাম, সো হি পাসড দ্য এক্সাম কিন্তু আমরা এখন লিখলে ভুল হবে, লিখলে আসলে গ্রামাটিক্যালি ভুল হবে না। সো আমরা এখানে আনসার করার চেষ্টা করবো দেয়ারফর। কারণ কি? কারণ হচ্ছে এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, সো আগে একটা সেন্টেন্স, পরে এখানে একটা সেন্টেন্স। তো এখানে যদি সেন্টেন্স হয় সেক্ষেত্রে এখানে দেয়ারফর হবে। আর যদি এখানে কমাটা না, ফুল স্টপ না থাকে, কমা থাকতো, তাহলে কিন্তু আমরা এখানে সোটাও ব্যবহার করতে পারতাম। ঠিক আছে, সো আমরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো কোথায় সো বসবে, কোথায় দেয়ারফর বসবে। সহজ কথায়, যদি তুমি সেন্টেন্সে কমা দেখো, কমার পরে সো বসবে। আর যদি দেখো ফুল স্টপ আছে, মানে সেন্টেন্সটা কমপ্লিট, নতুন একটা সেন্টেন্স পাচ্ছি আমরা, তার শুরুতে গ্যাপ পাচ্ছি, সেক্ষেত্রে আমরা এখানে দেয়ারফর ব্যবহার করব। এবার দেখো কনসিকুয়েন্টলি কখন হবে, ভালো করে খেয়াল করে দেখো। কনসিকুয়েন্টলি মানে কি? মানে ফলশ্রুতিতে। ঠিক আছে, কোন কাজের অনিবার্য ফলাফল বোঝাতে। খেয়াল করে দেখো, আমি একটা কাজ করেছি, সো এই কাজের আমার একটা কনফার্ম একটা ফলাফল থাকবে, একটা রেজাল্ট থাকবে, অনিবার্য ফলাফল, আমাকে এটা পেতেই হবে রেজাল্টটা। সেরকম যদি হয় সেক্ষেত্রে আমরা কনসিকুয়েন্টলি ব্যবহার করব। যেমন দেখো, হি স্মোকড এভরি ডে, সে প্রতিদিন স্মোক করতো। ঠিক আছে, কনসিকুয়েন্টলি ফলশ্রুতিতে হি ডেভেলপড লাং ডিজিজ। সো যেহেতু সে প্রতিদিন স্মোক করত, ফলশ্রুতিতে ফলাফল স্বরূপ তাকে একটা লাং ডিজিজ তাকে ডেভেলপ হয়েছে তার মধ্যে। তার মানে এখানে দেখো, খেয়াল করে দেখো, তুমি এখানে সে কাজটা করতো বলেই, সে কাজটা করতো, এখানে খেয়াল করে দেখো, সে কাজটা করতো, স্মোক করতো, আর স্মোক করার যে একটা আলটিমেট যে রেজাল্ট, যে ফলাফল, তাকে এখানে সেটা ভোগ করতে হচ্ছে। হি ডেভেলপড এ লাং ডিজিজ। ওকে, সো কাজটা সে করেছে, তাকে ফলাফলটা তাকে পেতে হচ্ছে। সো কাজ অনুযায়ী, অর্থাৎ কোন কাজের অনিবার্য ফলাফল বোঝাতে আমরা এখানে কনসিকুয়েন্ট কথাটা ব্যবহার করব। কিন্তু যদি আমরা কোনো কাজ না দেখে কোনো ঘটনা দেখি, কাজ এবং ঘটনা দুটোর পার্থক্য আছে কিন্তু। কাজটা হচ্ছে তুমি নিজে করবা, কেউ একজন করবে, আর ঘটনাটা কিন্তু কেউ করবে না, এটা অটোমেটিক ঘটবে। ঠিক আছে, তো যদি কোনো ঘটনার বাস্তব ফলাফল হয়, সেক্ষেত্রে আমরা ইউজ করবো অ্যাজ এ রেজাল্ট, ঘটনার বাস্তব ফলাফল। যেমন দেখো, ইট রেইনড হ্যাভিলি, ইট রেইনড হ্যাভিলি, অনেক বেশি বৃষ্টি হয়েছে। অ্যাজ এ রেজাল্ট দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেল, ম্যাচটা ক্যান্সেল করা হয়েছে। তাহলে এখানে কাজটা কিন্তু কেউ করে নাই, আসলে বৃষ্টি কিন্তু কেউ ইচ্ছা করে করাই নাই, রাইট? যদি এখানে কাজ বৃষ্টি কেউ ইচ্ছা করে করাইতো, তাহলে কিন্তু আমরা এখানে কনসিকুয়েন্টলি লিখতে পারতাম। সো এটা অটোমেটিকলি ঘটছে, এবং এটা আলটিমেট রেজাল্ট যেটা ছিল সেটা হচ্ছে ম্যাচটা ক্যান্সেল হয়েছে। সো এটা একটা ঘটনা। ঠিক আছে, যদি ঘটনা বোঝায় আমরা তাহলে ইউজ করব অ্যাজ এ রেজাল্ট। আর যদি কোনো একটা কাজ হয়, সেক্ষেত্রে আমরা ইউজ করব কনসিকুয়েন্টলি। সো আশা করছি এই 4 ধরনের রেজাল্ট তোমাদের একেবারেই ক্লিয়ার। এখন আমরা চলে যাবো আমাদের পরের স্লাইডে। আর সেখানে হচ্ছে আমরা এখন একদম সংক্ষেপে আলোচনা করবো বাকিগুলো। সেটা হচ্ছে পারপাস। পারপাস মানে হচ্ছে উদ্দেশ্য বোঝা, রাইট? পারপাস বলতে আসলে উদ্দেশ্য বোঝায়। সো এই যে পারপাস বা উদ্দেশ্য বোঝাতে আমরা বেশ কিছু কনজাংশন ব্যবহার করি, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট। এই দুটো হচ্ছে কনজাংশন। এদের কাজ হচ্ছে দুটি ক্লজকে যুক্ত করা, সো দ্যাট এবং ইন অর্ডার দুটি ক্লজকে যুক্ত করবে। কিন্তু যদি আমরা দেখি যে ভার্বকে যুক্ত করছে, সেক্ষেত্রে আমরা টু, ইন অর্ডার টু অথবা উইথ এ ভিট এর দিকে ব্যবহার করব। আমাদের এইচএসসি তে নরমালি এটা খুব বেশি ব্যবহার হয় না, অর্থাৎ পারপাস খুব বেশি পরীক্ষায় থাকে না। যেমন দেখো, তাও আমরা একটু দেখি এক্সাম্পল গুলা। রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, সো দ্যাট, যাতে, ইউ ক্যান ডু ওয়েল। সো এখানে সো দ্যাট এর পরে কি দেওয়া আছে? একটা ক্লজ দেওয়া আছে।
মাথায় রাখবো ক্লজ থাকলে সো দ্যাট বসবে, ঠিক আছে। উই গো টু স্কুল টু অ্যাকোয়ার নলেজ, আমরা স্কুলে যাই নলেজ অর্জন করার জন্য, সো এর পারপাস বা উদ্দেশ্য বোঝাচ্ছে। আর এক্ষেত্রে টু দেওয়া আছে, টু থাকলে ভাবটা V1 হবে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। We plant trees with a view to saving the world. So we plant trees, আমরা ট্রিজ প্ল্যান্ট করি, রোপণ করি, উদ্দেশ্যটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ডটাকে সেভ করা। সেক্ষেত্রে আমরা মাথা রাখবো যদি উইথ এ ভিউ টু থাকে তাহলে এরপর ভার্ব প্লাস আইএনজি বসে। সো টু থাকলে ভার্ব ওয়ান বসবে, V1 বসবে, আর উইথ এ ভিউ টু থাকলে ভার্ব প্লাস আইএনজি বসবে। কন্ডিশন বা শর্ত, সো শর্ত বুঝালে কি হবে? সো শর্ত মানে হচ্ছে কি একটা কাজ ঘটলে একটা কাজ ঘটবে, এরকম একটা শর্ত। সো এক্ষেত্রে আমরা কন্ডিশন ব্যবহার করি ইফ অথবা আনলেস। আনলেস হচ্ছে ইফ এর নেগেটিভ ফর্ম, অর্থাৎ ইফ প্লাস নেগেটিভ মানে হচ্ছে আনলেস, ঠিক আছে। তুমি দেখো ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল সাকসিড। মূলত এখানে একটা সেন্টেন্সের মধ্যে দুটি ক্লজকে যুক্ত করা হয় ইফ এবং আনলেস দ্বারা, এদেরকে দ্বারা। সো এখানে যে কনজাংশন গুলো আমরা লিখছি সবগুলো হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, আর এদের কাজে হচ্ছে দুটি ক্লজকে যুক্ত করা। সেইভাবে দেখো আনলেস দে প্র্যাকটিস, যদি তারা প্র্যাকটিস না করে, দে উইল লুজ, তারা হারিয়ে যাবে। সো এখানেও সেম দেখো দুটি ক্লজ আছে একটা সেন্টেন্সের মধ্যেই। ইউ ক্যান সাকসিড বাই ওয়ার্কিং হার্ড, তুমি সফল হতে পারো কঠোর পরিশ্রমের মাধ্যমে, ঠিক আছে। সো বাই ওয়ার্কিং হার্ড, সো বাই হচ্ছে একটা প্রিপোজিশন, এবার ভার্ব প্লাস আইএনজি বসে। সো এই তিনটা কনজাংশন আমরা দেখলাম, চারটা কনজাংশন দেখলাম, এতে সবগুলো দ্বারা মূলত শর্ত বোঝাচ্ছে, তুমি একটা কাজ করলে একটা কাজ ঘটবে এরকম বোঝাবে। কজ অ্যান্ড রিজন, অর্থাৎ কারণ, কোন ঘটনার কারণ, এটার জন্য আমরা কিছু কনজাংশন পাই, যেমন সিন্স, অ্যাজ, বিকজ। সো এদের কাজে হচ্ছে দুইটি ক্লজকে যুক্ত করা, আর নরমালি বিকজ অফ অথবা ডিউ টু বসে, ঠিক আছে। আবার বিকজ কিন্তু দুটি ক্লজ ছাড়াও সেন্টেন্সের পরে বসতে পারবে, সেন্টেন্সকে যুক্ত করতে পারবে। সিন্স অথবা অ্যাজ হি ইজ পুয়ার, যেহেতু সে পুয়ার, হি ক্যান নট স্টাডি, সে পড়াশোনা করতে পারছে না। সো এখানে কারণ যে ক্লজটা আছে সেটা আমরা আগে দেখছি, কারণের যে ক্লজটা সেটা। এরপর দেখো দে ফেইলড বিকজ অফ পভার্টি, তারা ব্যর্থ হয়েছিল দারিদ্রতার কারণে। সো বিকজ অফ দেওয়া আছে এখানে, সো বিকজ অফটা হচ্ছে একটা প্রিপোজিশন, সো এরপর নাউন বা নাউন ফ্রেজ বসে, নাউন বা ভার্ব প্লাস আইএনজি বসে বা নাউন ফ্রেজ বসে, এই হচ্ছে বসে এখানে নাউন বসছে। সো আমরা দেখলাম যে বিভিন্ন রকমের কানেক্টরস গুলো, আরো বেশ কিছু কানেক্টরস রয়ে গেছে আমাদের, যা একটু আমাদের জানতে হবে, খুব বেশি না আর। দেখো রিলেটিভ প্রোনাউন, সো রিলেটিভ প্রোনাউন গুলো তোমরা সবাই জানি, যাদের কাজই হচ্ছে কানেক্ট করা দুটি ক্লজকে। সো এক্ষেত্রে যদি আমরা দেখি ব্যক্তি হয় তাহলে হু বসবে, যদি বস্তু হয় তাহলে হুইচ বসবে, ব্যক্তি হলে হুমও বসতে পারে, আর বস্তু হলে দ্যাটও বসতে পারে, আর সময় বুঝালে হোয়েন বসবে, আর প্লেস বুঝালে জায়গা বুঝালে হোয়ার বসবে, ঠিক আছে। হি ইজ দ্য বয় হু ওয়ান দ্য প্রাইজ, তাহলে এখানে এই হু শব্দটা দ্বারা মূলত আসলে দ্য বয়টাকে বোঝানো হচ্ছে, আর এই দ্য বয় অনুসারে মূলত এখানে এই ভাবটা বসবে, ঠিক আছে। সেম ভাবে দিস ইজ দ্য বুক হুইচ আই বট, সেখানে হুইচ বলতে বোঝানো হচ্ছে এই দ্য বুক, এই বইটাকে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এডিশন, এডিশন মানে হচ্ছে যোগ করা। আমরা যখন নতুন কোনো তথ্য যুক্ত করতে চাই তখনই আমাদেরকে বেশ কিছু কনজাংশন ব্যবহার করতে হয়, যেমন অলসো, বিসাইডস, এন্ড, ঠিক আছে, মোরওভার, ফার্দারমোর, নট অনলি বাট অলসো, বোথ, এন্ড, এই শব্দগুলো। যেমন দেখো বিসাইডস পিপল শুড হেল্প দ্য পুয়ার, পাশাপাশি মানুষের উচিত গরিবদেরকে সাহায্য করা, ঠিক আছে। নট অনলি টিচার্স বাট অলসো স্টুডেন্টস মাস্ট বি অ্যাক্টিভ, শুধু টিচারদেরকেই নয়, স্টুডেন্টদেরকেও আরো অ্যাক্টিভ হতে হবে পড়াশোনায়। বোথ রহিম অ্যান্ড করিম আর অনেস্ট, করিম এবং রহিম দুজনেই তারা সৎ, ঠিক আছে। এরপর দেখো অর্ডার অফ ইম্পর্টেন্স, গুরুত্বের ধারা বোঝাতে, সো ইম্পর্টেন্সের অর্ডার বোঝাতে, যেমন প্রাইমারিলি, মোস্টলি, মোস্ট ইম্পর্টেন্টলি, সিগনিফিকেন্টলি, এই কনজাংশন, এই কানেক্টরস গুলো ব্যবহার হয়ে থাকে। যেমন প্রাইমারিলি ফোকাস অন ইউর হেলথ, মানে গুরুত্বপূর্ণ হচ্ছে সবচেয়ে বেশি যে প্রথমত তোমার স্বাস্থ্যের প্রতি তোমাকে নজর দিতে হবে। মোস্ট ইম্পর্টেন্টলি অ্যাটেন্ড অল দ্য ক্লাসেস, যে তোমাকে সবগুলো ক্লাসে অ্যাটেন্ড করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। প্রেজেন্ট টাইম, বর্তমান সময় বোঝানোর জন্য আমরা নাও, নাওএডেজ,
তারপরে অ্যাট প্রেজেন্ট এই শব্দগুলোকে ব্যবহার করব। সো নাও হচ্ছে মূলত যখন এখন কোনো একটা কাজ চলছে এই জিনিসটা বোঝায় নাও অথবা রাইট নাও এর দ্বারা। নাও এডেস মানে হচ্ছে আজকাল কি ঘটছে পৃথিবীতে সেটা। সো আজকাল পৃথিবীতে এটা হচ্ছে, ঠিক আছে। অ্যাট প্রেজেন্ট অলমোস্ট সেম জিনিস, ঠিক আছে। যেমন দেখো একটা এক্সাম্পল, নাও এডেস আজকাল education institutions don't mold our children's mind with moral lessons, যে আজকাল শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের শিশুদের মনকে আসলে নৈতিক শিক্ষা দ্বারা তৈরি করে না, ঠিক আছে। সো আজকাল এই ঘটনাগুলো ঘটছে, তাই এখানে আমরা নাও এ ডেইজ লিখেছি। এরপর আসো সিকোয়েন্স। সিকোয়েন্স যদি বোঝায় সেক্ষেত্রে সিকোয়েন্স মানে ধারাবাহিকতা। সো ধারাবাহিকতা, কোন একটা কাজের ধারাবাহিকতা যদি বোঝায় ধারাবাহিকতা, তাহলে আমরা এখানে বেশ কিছু কানেক্টরস ব্যবহার করতে পারি, যেমন হচ্ছে ফার্স্টলি, সেকেন্ডলি, অথবা থার্ডলি এরকম, অথবা দেন, ফাইনালি, অথবা এট ফার্স্ট, এট লাস্ট এরকম, ঠিক আছে। যেমন কোন একটা যদি আমাদেরকে কি করতে হয়, চা বানাতে হয়, আমরা তাহলে কি করব, ফার্স্টলি বয়েল দ্য ওয়াটার, দেন pour it into the cup, finally add sugar and milk, ঠিক আছে। রেজাল্ট বা ফলাফল, সেটা আমরা পড়ছি একবার যে কখন আমরা কোন কোন রেজাল্ট ব্যবহার করব। সো কখন ব্যবহার করব, therefore কখন ব্যবহার করব, thus as a result, consequently, এটা আমরা একবার পড়েছি। তো সিকোয়েন্স, রেজাল্ট এটা আমাদের পড়া হয়েছে। এরপর হচ্ছে এমফাসাইজ। এমফাসাইজ মানে হচ্ছে জোর দেয়া। আমরা যখন কোনো একটা তথ্য পাবো যেটাকে খুব জোর দিয়ে বলা হচ্ছে, অথবা যদি আমরা কখনো সত্য তথ্য পাই যে তথ্যটা একেবারে সত্য তথ্য, সেক্ষেত্রে আমরা এই যে ইনফ্যাক্ট, ইনডিড, অফকোর্স, সার্টেনলি, অ্যাকচুয়ালি, ট্রুলি এই ক্যারেক্টারস গুলো ব্যবহার করব যদি দেখি আমাদের পরবর্তী তথ্যটা সত্য। যেমন দেখো, শি সিংস ওয়েল, সে ভালো গায়, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে শি ইজ ট্যালেন্টেড। শি ইজ ট্যালেন্টেড এটা হচ্ছে একটা প্রকৃত সত্য কথা, সে কারণে আমরা এখানে ইনফ্যাক্ট ব্যবহার করতে পারি বা অ্যাকচুয়ালি ব্যবহার করতে পারি। সেম ভাবে হি ইজ অনেস্ট, সে সৎ, ইনডিড জোর দিয়ে বলা হচ্ছে প্রকৃতপক্ষে এভরিওয়ান ট্রাস্ট হিম, সবাই তাকে ট্রাস্ট করে। দিস ইজ সার্টেনলি এ গ্রেট আইডিয়া, নিশ্চিতভাবেই জোর দিয়ে বলা হচ্ছে নিশ্চিতভাবে এটা একটা অনেক মহান একটা আইডিয়া বা ধারণা, ঠিক আছে, বড় একটা ধারণা। কনক্লুশন। সো কনক্লুশনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো দেখো, ইন কনক্লুশন, ঠিক আছে, অথবা ইন সামারি, অথবা ইন ব্রিফ, ঠিক আছে। যেমন ইন কনক্লুশন উই শুড সেভ নেচার, মানে পরিশেষে আমাদের উচিত আমাদের নেচারকে সেভ করা, ঠিক আছে। ইন ব্রিফ, সংক্ষেপে, ইট ওয়াজ এ গ্রেট ডে, এটা খুব চমৎকার একটা দিন ছিল। তাহলে এই হচ্ছে মূলত আমাদের কারেন্ট কোর্সের আলোচনা। এখন আমরা একটা কোশ্চেন সলভ করব। কোশ্চেন সলভটাকে ভালোভাবে বুঝে বুঝে করার চেষ্টা করব, দেখবো ইনশাল্লাহ আমাদের কোশ্চেনগুলো আসলে কিভাবে হয়, কিভাবে অ্যান্সার করতে হয়, কিভাবে চিন্তা করতে হয়, এবং প্রতিটা কোশ্চেনের ব্যাখ্যা আমরা জানার চেষ্টা করব যাতে আমরা খুব ভালোভাবে বুঝতে পারি এবং শিখতে পারি, ঠিক আছে। সো আমরা কোশ্চেন হিসেবে আমরা নিব রাজশাহী বোর্ড 2025-এর এই কোশ্চেনটাকে আমরা নিব এবং এটা ভালোভাবে বোঝার চেষ্টা করবো। তোমাদের আগে থেকে বলে রাখি, তোমাকে যদি কারেন্ট কোশ্চেন খুব ভালোভাবে অ্যান্সার করতে ভালোভাবে পারতে হয়, তাহলে অবশ্যই তোমাকে পুরো প্যাসেজটা ভালোভাবে বুঝতে হবে। অর্থাৎ ইংরেজির যে বাংলার যে অর্থটা আছে এই প্যাসেজের, এটা খুব ভালোভাবে তোমাকে এটা বুঝতে হবে, না হয় তুমি কিন্তু এটা অ্যান্সার করতে পারবে না। সো এই জন্য আমরা প্রথমেই শুরুতে অ্যান্সারটা না খুঁজে চেষ্টা করব একটা লাইনের পর আরেকটা লাইন, একটা সেন্টেন্সের পর একটা সেন্টেন্সের অর্থটা ভালোভাবে বুঝতে এবং এই দুটো সেন্টেন্সের মধ্যে যে রিলেশন বা যে লজিকটা আছে সেটা খুঁজে বের করার চেষ্টা করব, ঠিক আছে। দেখো, there is a proverb, there is a proverb, সো একটা প্রবাদ আছে। সো এরকম যদি তুমি কখন দেখো যে there is a proverb, তাহলে নিশ্চিতভাবে মাথায় রাখবা এরপর এখানে একটা আচ্ছা বলে রাখি, এই যে এভরি ম্যান ইজ ফর হিমসেলফ। সো একটা প্রবাদ এখানে দেওয়া হয়েছে, there is a proverb, এভরি ম্যান ইজ ফর হিমসেলফ। এটাকে বাংলা করলে অনেকটা এমন হয় যে নিজের চরকায় তেল দাও, কাইন্ড অফ এরকম। অর্থাৎ অর্থাৎ যে মানুষটা সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, নিজের কাজটা নিজেই করে, এরকম, ঠিক আছে। সো এই যে দুইটা এখানে ক্লজ আমরা দেখতে পাচ্ছি, দুইটা সেন্টেন্স। তো দুইটা সেন্টেন্সকে আমরা যুক্ত করব ক্লজ দিয়ে, কনজাংশন দিয়ে, ঠিক আছে। সো দেয়ার ইজ এ প্রভাব, এই প্রভাবটা একটা প্রভাব আছে যে, সো যে বোঝানোর জন্য আমরা এখানে কি ইউজ করব, দ্যাট ইউজ করব।
ঠিক আছে, এটা একটা সাবঅর্ডিনেট কনজাংশন। সাবঅর্ডিনেট কনজাংশন আগে আমরা এখানে জানি একটা কি বসবে, একটা সাবঅর্ডিনেট কনজাংশন বসবে সাবঅর্ডিনেট ক্লজের আগে। এরপর দেখো একটা কমা দেওয়া আছে, এরপর কি লেখা আছে দেখো, ইট ডাজ নট মিন দ্যাট, ইট ডাজ নট মিন দ্যাট হি উইল বি সেলফিশ। বলা হচ্ছে যে দেয়ার ইজ এ প্রভাব, একটা প্রবাদ আছে যে এভরি ম্যান ইজ ফর হিমসেলফ, প্রতিটা মানুষই হচ্ছে তার নিজের কথা চিন্তা করবে আগে। ইট ডাজ নট মিন দ্যাট, তার মানে এটা নয় যে, এটা বোঝাচ্ছে না যে, তাহলে খেয়াল করে দেখো এখানে বোঝাচ্ছে একটা কন্ট্রাস্ট। প্রথমে বলা হচ্ছে যে সবাই তার নিজের কথা চিন্তা করবে, এরপর বলা হচ্ছে না এটা বোঝাচ্ছে না যে, ইট ডাজন্ট মিন দ্যাট, এটা বোঝাচ্ছে না যে, তাহলে এখানে একটা কন্ট্রাস্ট বোঝাচ্ছে। এখন আসো কন্ট্রাস্ট আমরা বলছিলাম কি বাট বসতে পারে, হাওয়েভার বসতে পারে, তাই না? সো এখানে খেয়াল করে দেখো এখানে একটা কমা দেওয়া আছে, আমরা বলছিলাম কমা থাকলে বাট বসবে, আর যদি ফুল স্টপ থাকলে হাওয়েভার বসবে, রাইট? সো এখানে তাহলে বাট বসাবো আমরা, যেহেতু কমা দেওয়া আছে এখানে বসবে এখন বাট। ওকে, so but it does not mean that he will be selfish. এরপর কি লেখা আছে দেখো, only works for himself destroying the rights of others. কি বলছে ভালো করে খেয়াল করে দেখো, but it doesn't mean that, কিন্তু এটা বোঝাচ্ছে না যে he will be selfish, সে সেলফিশ হবে। অর্থাৎ একজন মানুষ তার নিজের জন্য কাজ করবে, এটা খুব স্বাভাবিক বিষয়, এর মানে এটা নয় সে আত্মকেন্দ্রিক হবে, এর মানে এটা নয় সে সেলফিশ হবে। অনলি ওয়ার্কস ফর হিমসেলফ, সে শুধু নিজের জন্যই কাজ করবে, ডেস্ট্রয়িং দ্য রাইটস অফ আদার্স, অন্যদের অধিকার খর্ব করে। দ্যাট মিনস এখানে আমরা যুক্ত করছি, ইট ডাজন্ট মিন দ্যাট হি উইল বি সেলফিশ, তাহলে দ্যাট হি উইল বি সেলফিশ, এখানে এটা একটা ক্লজ, এই যে এটা একটা ক্লজ, তাহলে এই ঘটনার সাথে অনলি হি ওয়ার্কস ফর হিমসেলফ, এটা সে কাজ করে, এখানে একটা ভার্ব আছে দেখো। সো এই দুইটি ক্লজ আমরা এখানে, দুইটি ঘটনা সেম টাইপের, সে শুধু সেলফিশ, হি উইল বি সেলফিশ, সে সেলফিশ হবে ব্যাপারটা এমন না, সে শুধু নিজের জন্য কাজ করবে ব্যাপারটা এমন না। সো আমরা এখানে এন্ড যুক্ত করবো দুইটি ঘটনাকে যুক্ত করার জন্য, দুইটি ক্লজকে যুক্ত করার জন্য। তাহলে খেয়াল করে দেখো, ইট ডাজন্ট মিন দ্যাট হি উইল বি সেলফিশ, এটা বোঝাচ্ছে না যে সে সেলফিশ হবে, এবং অনলি ওয়ার্ক ফর হিমসেলফ, সে শুধু নিজের জন্য কাজ করবে বিষয়টা এমন না। ডেস্ট্রয়িং দ্য আদার্স, ডেস্ট্রয়িং দ্য রাইটস অফ আদার্স, অন্যদের অধিকার নষ্ট করে শুধু নিজের জন্য করবে ব্যাপারটা আসলে এমন না। ইট মিনস দ্যাট, এটা বরং এটা বুঝায়, অর্থাৎ এখানে আবার কন্ট্রাস্ট, এবং এই কন্ট্রাস্ট হচ্ছে কি আগের যে বক্তব্য সেটাকে প্রত্যাখ্যান করে নতুন একটা কথা বলা হচ্ছে, ঠিক আছে? সো এখানে যেহেতু আগের বক্তব্যটাকে আমরা কারেকশন করব, সো কারেকশন করে আমরা এখানে ইউজ করব রেদার। রেদার ইট মিনস দ্যাট, বরং এটা বোঝাচ্ছে যে হি উইল প্রোটেক্ট হিজ ওন রাইটস, সে তার নিজের অধিকার প্রোটেক্ট করবে, রক্ষা করবে, উইদাউট হার্মিং আদার্স, অন্যদের ক্ষতি না করে। হি উইল শো লাভ এন্ড রেসপেক্ট, সে দেখাবে রেসপেক্ট এন্ড লাভ ফর হিজ রিলেটিভস, ফর আদার ফেলো বিংস। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সে কি করবে, হি উইল শো লাভ এন্ড রেসপেক্ট, সে লাভ এন্ড রেসপেক্ট দেখাবে শুধুমাত্র তার আত্মীয় স্বজনের জন্যই নয়, ফর আদার ফেলো বিংস, অন্যদের জন্য সে দেখাবে। তাহলে এখানে নট অনলি বাট অলসো বসবে, যেহেতু এখানে দুইটি ঘটনাকে যুক্ত করা হয়েছে, not only but also. Okay, sometimes we find some people, এবার দেখো আমরা এখানে শেষ করছি বাক্যটা, শেষ করার পর sometimes we find some people think of themselves only, বলা হচ্ছে মাঝে মাঝে আমরা এমন কিছু মানুষ পাই যারা শুধু নিজের কথা ভাবে। তাহলে যারা, তাহলে people, sometimes we find some people, তাহলে এখানে দেখো কি বসবে, কি বসতেছে, যে এখানে বসতেছে থিংটা হচ্ছে একটা ভার্ব, সো তাহলে এখানে আমার একটা কি দরকার, সাবজেক্ট দরকার। সো পিপল এটা হচ্ছে একটা ব্যক্তি, সো আমরা এখানে রিলেটিভ প্রনাউন ইউজ করব হু। সামটাইমস উই ফাইন্ড সাম পিপল, মাঝে মাঝে আমরা কিছু মানুষ খুঁজে পাই, হু যারা থিংক অফ দেমসেলফ, নিজেদের কথা চিন্তা করে, অনলি শুধুমাত্র, স্ন্যাচ অ্যাওয়ে আদার্স পার্ট, অন্যদের অধিকারটুকু তারা নিয়ে যায়, অন্যদের অংশটুকু ভাগেরটুকু তারা নিয়ে যায়। তাহলে and snatch away others part, তাহলে এটা একটা কন্ট্রাস্ট,
ঠিক আছে। সো এই কন্ট্রাস্টটা খেয়াল করে দেখো যে এখানে একটা কি আছে, আমাদের কন্ট্রাস্ট হলো বাট বা হাউএভার বসবে, আর এখানে যেহেতু একটা ডিফারেন্ট কন্ট্রাস্ট এবং একটা ফুল স্টপ দেওয়া আছে, তাহলে আমরা এখানে কি ইউজ করবো, হাউএভার ইউজ করবো। ব্যাপারটা বুঝাতে পেরেছি? সো কখন বাট বসতেছে, কখন হাউএভার বসতেছে, যেহেতু এটা একটা কন্ট্রাস্ট বোঝাচ্ছে, সো ডিফারেন্ট একটা কন্ট্রাস্ট, তো আমরা এখানে যেহেতু এখানে ফুল স্টপ দেওয়া আছে, তাহলে আমরা এখানে হাউএভার ইউজ করতে পারি এখন। ঠিক আছে। সো আশা করছি এতটুকু আমাদের ক্লিয়ার। আমরা নেক্সট স্লাইডে চলে যাই বাকি অংশটুকু দেখার জন্য। এবার দেখো, education institutions don't mold our children's mind with moral lesson. শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের শিশুদের মনকে এখন আর নৈতিক শিক্ষায় শিক্ষিত করে না। They are busy with how they can produce huge number of citizens with certificates. They are busy, তারা ব্যস্ত থাকে, how they can produce, কিভাবে তারা প্রডিউস করবে huge number of citizens with certificate, অর্থাৎ অনেকগুলো জনগণ মানুষ তাদেরকে তারা তৈরি করবে সার্টিফিকেট নিয়ে, শুধুমাত্র শুধু সেটাই তারা চিন্তা করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। ঠিক আছে। সো এটা হচ্ছে আজকালকের ঘটনা। সো যেহেতু আজকালকের ঘটনা আমরা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে আমরা এখানে নাও এ ডেজ বা এট প্রেজেন্ট ইউজ করব। Nowadays, education institutions don't mold our children's mind with moral lessons. আজকাল শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি করছে না, নৈতিক মূল্যবোধ তৈরি করছে না শিক্ষার্থীদের মনে, বরং তারা কি করছে, উল্টা ইনস্টিট তারা কি করতেছে, they are busy with how they can produce huge number of citizen। তাহলে আমরা এখানে লিখতে পারি rather অথবা instead। ওকে, rather লিখতে পারি অথবা instead লিখতে পারি। তোমরা আগে একবার rather লিখছো, এখন আমরা instead লিখতেছি। তাহলে instead পরিবর্তে they are busy, তারা ব্যস্ত with how they can produce, কিভাবে তারা প্রডিউস করতে পারে huge number of citizens with certificates. These men are in their profession, they start thinking of themselves merely. খেয়াল করো, দেখো ভালো করে, these men are in their professions, এই মানুষগুলো যখন প্রফেশনে যায়, কোন মানুষগুলো, ওই যে শিক্ষা প্রতিষ্ঠান যে স্টুডেন্টগুলো তৈরি করছে, যে মানুষগুলো তৈরি করতেছে, সার্টিফিকেট দিয়ে তাদেরকে নৈতিকভাবে তাদের মনকে শিক্ষিত করছে না, নৈতিক শিক্ষা তাদেরকে দেওয়া হচ্ছে না, মোরাল শিক্ষা তাদেরকে দেওয়া হচ্ছে না, তখন ওই মানুষগুলো যখন তারা তাদের কাজে যাচ্ছে, প্রফেশনে যাচ্ছে, দে স্টার্ট থিঙ্কিং অফ দেমসেলফ, ওই মানুষগুলো যে তাদের নৈতিক মূল্যবোধ নাই, তার নৈতিক শিক্ষা তারা শিখে নাই, তারা শুধুমাত্র নিজেদের কথা চিন্তা করছে। ঠিক আছে। তার মানে খেয়াল করে দেখো, তো when, যখন তারা কাজে যাচ্ছে, সেখানে টাইমটা বোঝানো হচ্ছে, টাইম বুঝলে আমরা জানি when বসবে, when। So when these men are in their profession, they start thinking of themselves merely, তারা শুধুমাত্র চিন্তা করে তাদের নিজেদের কথা। indulge in এটা হচ্ছে একটা ভার্ব, সো এখানে start একটা ভার্ব, তো they start thinking, so indulge in profession, personal gaining, তারা যুক্ত হয় ব্যক্তিগত অর্জনে। খেয়াল করে, তাহলে দুটো কাজ, এখানে দুটো কাজে সেম জিনিস, খেয়াল করে দেখো, they start thinking of themselves merely and indulge in personal gaining, so এখানে মাঝখানে বসবে and। তারা দুটো কাজ করে, একটা যারা শুধু নিজেদের কথাই ভাবে, আর তারা যুক্ত হয়, মগ্ন হয় ব্যক্তিগত লাভে বা ব্যক্তিগত উন্নতিতে। সো এখন আমরা ফলাফল বলবো, তো ফলাফল আমরা সো ইউজ করবো, অথবা আমরা কি লিখবো, সোর জায়গায় লিখতে পারি আমরা, বলো দেয়ারফর লিখতে পারি, রাইট, সো অথবা দেয়ারফর। সো আমরা যেহেতু জানি যে সো বসবে দুইটি একটা সেন্টেন্সের মধ্যে, আর দেয়ারফর বসবে সেন্টেন্স শেষ হলে নতুন সেন্টেন্স তৈরি করতে, সো সেখানে এই জন্য আমরা এখানে দেয়ারফর লিখবো। Therefore, our education needs to make us learn how to be a man for man. Therefore, অতঃপর রেজাল্টটা হচ্ছে, ফলাফলটা হচ্ছে, আমাদের এডুকেশন নিডস টু মেক আস, আমাদের শিক্ষার উচিত আমাদেরকে তৈরি করা এমন ভাবে, হাউ টু বি এ ম্যান ফর ম্যান, কিভাবে আমরা মানুষের জন্য মানুষ হব। সো আশা করছি তোমরা আজকে টপিকটা বুঝতে পেরেছো। ইনশাল্লাহ আমরা আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আরো এরকম কোশ্চেন সলভ করব এবং ব্যাখ্যা সহ সলভ করব, যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। তো সবার পরীক্ষা সামনে, এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। ক্লাসটা কেমন লাগবে তোমরা অবশ্যই জানাবা, এবং কমেন্টের মাধ্যমে তোমাদের জানাবা, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, এবং তোমার ফ্রেন্ডসদেরকে একটু শেয়ার করে দিবা। সবার জন্য অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।